হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা দৃঢ়বস্তুর ঘূর্ণন অধ্যায় ইতিমধ্যেই 9টা ভিডিওর মাধ্যমে শেষ করে ফেলেছি। এইবারে আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করার সময় কিংবা এমসিকিউ করার সময় কোন ফর্মুলাগুলো কিংবা কোন ধারণাগুলো মাথায় রাখবো সেইটা নিয়ে শর্টে খুব ব্রিফলি এই ভিডিওতে একটু মনে করে দিচ্ছি তোমাদের। তোমরা বই ধরে ওইগুলোকে আবার একবার চোখ বুলিয়ে নেবে, তারপরে এমসিকিউ এবং নিউমেরিক্যালস অন্যগুলো করা শুরু করবে। তো আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করি, সবচেয়ে প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি সেটা ছিল যুগ্ম বল। সেখানে আমরা দেখেছিলাম দুটো সমান এবং সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে লক্ষ্য করে দেখবে সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল ছিল দুটো, তাদেরকেই বলা হয়েছিল যুগ্ম বল বা দ্বন্দ্ব। তাদের ক্রিয়ারেখাও ছিল আলাদা কিংবা বিভিন্ন, তাকে বলা হয়েছিল যুগ্ম বল। এরপর আমরা পড়েছিলাম যুগ্ম বলে কিংবা দ্বন্দ্বে ভ্রামক, যাকে বলা হয় টর্ক। এবার টর্ককে আমরা এইভাবে লিখেছিলাম। তাহলে বলের ভ্রামক কিংবা টর্ক যেটা হচ্ছে সেই বলের ভ্রামক এটা কি ছিল না, প্রযুক্ত বলের সঙ্গে দূরত্বকে গুণ করা হয়েছিল। আর এই টর্কটাকে আমরা এইভাবে লিখছিলাম, টর্ক ইকুয়ালস টু আর ক্রস এক্স। যদি ভেক্টর আকারে লেখা, বলের ভ্রামক বের করার সময় মাথায় রাখবে প্রযুক্ত বল এবং যে ক্রিয়ারেখা রয়েছে তার সঙ্গে যে লম্ব দূরত্ব তাকে গুণ করা। তো এটা মাথায় রাখতে হবে। এছাড়া এর পরে যেটা আমরা পড়েছিলাম, কোন বিন্দু সাপেক্ষে টর্ক বের করা মানে যতগুলো বল সেখানে ক্রিয়া করছে তাদের প্রত্যেকের ভ্রামক বের করতে হবে, মানে F ইনটু R, তাদেরকে যোগ করতে হবে। তো সেই কথাটা তোমরা পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুস্মরণ এবং গাণিতিক যে মানে সমস্যা তার সমাধানের সূত্রগুলো তোমাদের বইতে রয়েছে। আমি সেগুলোর সাথে সাথে কয়েকটা অ্যাড করে দিচ্ছি যাতে করে কোনো রকম সমস্যা না হয় এন্ট্রান্সের জন্য আর আমাদের 11 অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এই টর্কের সঙ্গে আমাদের কৌণিক ত্বরণের সম্পর্ক, এটা ছিল টাউ ইকুয়ালস টু আই আলফা। তো এই আই ইকুয়ালস টু ছিল সামেশন ওভার mi ri স্কয়ার অথবা শুধুমাত্র প্লেনলি i ইকুয়ালস টু mr স্কয়ার। তো এইটা সুবিধাজনক মনে রাখার ক্ষেত্রে। জাতীয় ভ্রামক বা জড়তা ভ্রামক কিভাবে পাওয়া যাচ্ছে না, সেই কণা কিংবা সেই বস্তুর ভর এবং অক্ষ সাপেক্ষে এর দূরত্বে বর্গ তার গুণফল। এখানে মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে অক্ষের পরিবর্তনের সঙ্গে জাতীয় ভ্রামকে কিন্তু পরিবর্তন হয় না, তখন ভরের বণ্টন কিন্তু ডিফারেন্ট হয়ে যেতে পারে। তাহলে এই সূত্রটা মাথায় রাখতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে আই এর মান কি রকম হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা দণ্ডের জন্য যখন বের করছি তখন 1/2 ml স্কয়ার, কিন্তু যখন একটা নিরেট গোলকের জন্য বের করছি তখন কিন্তু 2/5 mr স্কয়ার। তো এরকম একটা লিস্ট আমি তোমাদের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই লিস্টটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো কোণের জন্য ছিল এরকম 3/10 mr স্কয়ার, রিং এর জন্য ছিল এরকম। তারপর মনে করে দেখো আমরা চাকতির জন্য পড়েছি এরকম, এরকম বিভিন্ন পড়েছি। আবার ফাঁপা আমাদের যে গোলক তার জন্য পড়েছি, নিরেট চোঙের জন্য পড়েছি। আবার দেখবে অক্ষ পরিবর্তন হলে মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কখন স্পর্শক বরাবর বের করছি, তখন আমরা উপাদ প্রয়োগ করে বের করছি। তাহলে এই যে রাশিমালাগুলো রয়েছে, এই রাশিমালাগুলো তোমাদের বইতে পেজ নাম্বার 378 থেকে 381 অবধি রাশিমালাগুলো দেওয়া রয়েছে। এই রাশিমালাগুলো তোমাদের কিন্তু ফাইনাল যে এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে অঙ্কতে এবং বিভিন্ন এমসিকিউতে এগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। তো এগুলো বের করার সময় কিংবা এগুলো প্রয়োগ করার সময় দুটো উপপাদ্যের সাহায্য আমাদের খুব লেগেছিল। সেটা কি ছিল না, একটা ছিল লম্ব অক্ষ উপপাদ্য, যেখানে বক্তব্য ছিল যে iz ইকুয়ালস টু ix প্লাস iy, অর্থাৎ এটি আমাদের পরিষ্কার বুঝতে পারছি এটা দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কারণ একটা পাত আছে, তার x বরাবর আর y বরাবর জায়গা ভ্রামক জানি, তাহলে তাদের যে যোগফলটা, তারা এই যে দুটো অক্ষ আছে সেই দুটো অক্ষ যেখানে
দুটো অক্ষ যেখানে মিট করছে, এই ছেদ বিন্দুগামী যে লম্বটা হবে মানে z অক্ষ, তার সাপেক্ষে এটা সাম কিন্তু সমান হবে। তাহলে iz = ix + iy হবে। তাহলে এই উপাদানটা আমাদের কাজে লাগে, যেরকম কোন চাকতির ক্ষেত্রে i = m² আছে, কেন্দ্র বিন্দুগামী, মানে ধরে এরকম কেন্দ্র বিন্দুগামী যেটা রয়েছে চাকতির ক্ষেত্রে i = m²। আমি জিজ্ঞেস করলাম আমাকে ব্যাস বরাবর বের করে দিতে হবে। তো যখনই ব্যাস বরাবর বের করে দিতে হবে, আমাকে বের করতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমাকে সূত্রটা লাগাতে হচ্ছে। তাহলে i এর মান কত না m²/2, সেইটা কি করে আসছে না i = m² এখানে বসাবো i z এর জায়গায়, তারপর ix iy একই হবে, তাহলে ব্যাস বরাবর যেহেতু, তাহলে তখন i সমান পাচ্ছি m²/2। তো এইভাবে আমরা উপাদানগুলো প্রয়োগ করেছিলাম, সেটাও আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার আমরা 377 পেজ এবং 378 পেজে প্রয়োগ করেছিলাম। তো এগুলো মাথায় রাখতে হবে আমাদের বড় প্রশ্ন আসতে পারে এখান থেকে 2 মার্কসে, যে প্রয়োগ করে বের করে দাও। এসসি অ্যানুয়াল এক্সামিনেশনে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এছাড়া আমরা আরেকটা উপাদ্য করেছিলাম, সেই ক্ষেত্রে ছিল কি না, সেই ক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপাদ্য। ধরো আমরা গোলক রয়েছে, সাপোজ এই বরাবর তোমরা মান জানো তার ভর কেন্দ্র কিংবা তার কেন্দ্রগামী অক্ষ বরাবর। এবারে কেউ হয়তো জিজ্ঞেস করছে যে এইখানে একটা স্পর্শক রয়েছে, তাহলে এটা r, তাহলে এই যে স্পর্শক বরাবর তার জাঘ্ন ভ্রামক নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তখন সূত্র লাগাতে হয় কি না i = ICM, মানে ভর কেন্দ্রগামী কত মান সেটা আমরা জানি 2/5 m² প্লাস এই যে কত দূরে আছে এখান থেকে, অর্থাৎ ভর ইনটু সেই অক্ষটা এইখান থেকে যে অক্ষ বরাবর বের করতে বলা হচ্ছে সেই ভর কেন্দ্র থেকে কত দূরে রয়েছে, অর্থাৎ m² এই ক্ষেত্রে r হচ্ছে, কিন্তু ইন জেনারেল কি হবে না md², কারণ d হচ্ছে এই দূরত্ব, অনেকে h ও লেখে। তাহলে এই সূত্রটা মানে এই উপপাদ্যটা খুব কাজে লাগে আমাদের i বের করার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা টপিক পড়েছিলাম, সেইটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ যখন পড়েছিলাম, কৌণিক ভরবেগকে আমরা ক্যাপিটাল L দিয়ে প্রকাশ করেছিলাম, কৌণিক ভরবেগ। তো সেই কৌণিক ভরবেগ যখন আমরা পড়ি, তো L এর যে এক্সপ্রেশন ছিল, যেরকম রৈখিক ভরবেগ কি হতো না P = mv হতো, ওইরকম কৌণিক ভরবেগ হচ্ছে L = iω। তো তোমাদের এইখানে বলে রাখি একটা কথা, রৈখিক গতিতে যে সকল রাশিগুলো ছিল তার ঘূর্ণন প্রতিরূপ কি কি, সেগুলো কিন্তু সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। সেইগুলোকে মাথায় রেখে আমাদের এই অ্যাপ্লিকেশন গুলো করতে হয়। যেরকম P = mv আমরা 9 থেকে পড়ে আসছি। তো P এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে L, M এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে I, V এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে ω। তাহলে L = iω, এইটা কিন্তু এর মতো দেখতে। তাহলে L = iω এর মধ্যে ω হচ্ছে কৌণিক বেগ, I হচ্ছে জাঘ্ন ভ্রামক নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে, L হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগকে যখন ভেক্টর আকারে লেখা হয় তখন L = r × p, অর্থাৎ যদি মড নেওয়া হয় তাহলে এটা কখন পাবো না L = পাবো, L ভেক্টর ইকুয়াল তো হবে, এটা স্বাভাবিক। এইবারে এই যে L = r × p রয়েছে, এখান থেকে ডিফারেন্ট নিউমেরিক্যালস গুলো হয়, আমরা এমসিকিউ তেও দেখব এর প্রয়োগ। তো এই ফর্মুলার সাথে সাথে টর্কের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে, এই dl/dt, এটা মাথায় রাখতে হবে অঙ্ক করতে, এটাও লাগবে কাজে। এখান থেকে এটাও মাথায় রাখতে হবে, বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ কিন্তু পরিবর্তন হবে না। এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক এন্ট্রান্সে রয়েছে, আর এইচএসসি মানে 11 অ্যানুয়াল এক্সামিনেশনেও রয়েছে। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মাথায় রাখবে, যদি বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হয় তাহলে সংস্থার কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, কিংবা কোনো ঘূর্ণনশীল কণা কোনো অক্ষ সাপেক্ষেও একই কৌণিক বেগ নিয়ে একই কৌণিক ভরবেগ নিয়ে সে ঘুরতে থাকবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যতগুলো ফর্মুলা বললাম সেগুলো তো মাথায় থাকছেই। একটা দুটো ফর্মুলা বলা হয়নি, সেটা বলি। চক্রগতির ব্যাসার্ধ নিয়ে আমাদের অনেকগুলো নিউমেরিক্যালস থাকে, সেখানে চক্রগতির ব্যাসার্ধ বের করতে হয়। তাহলে কিছু অসুবিধা নেই, i এর যা মান থাকবে, সাপোজ গোলকের জন্য করছো তাহলে সেটাই লিখে দিতে হবে যা মান থাকবে, আর শুধু n k² আর এর দিকে বসাবে, সেইখান থেকে k এর একটা মান পাবে, স্বাভাবিক, বুঝতেই পারছো এরকম একটা। তো সেটাই হবে চক্রগতির ব্যাসার্ধ, যার জন্য বলবে তারটা বের করে দিতে হবে। শুধু মাথায় এটাই যেন থাকে যে আমরা যে রাশিমালা লিখবো সেই ক্ষেত্রে
জাড্ডা ভ্রামকের মান কিন্তু আমাদের মনে রাখতেই হবে। জাড্ডা ভ্রামকের মান যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু কে বের করতে কোনো সমস্যা কিন্তু হবে না। এবারে যেরকম আমরা এখানে তোমরা জানো এই যে L = I ওমেগা আমি লিখলাম এখানে, একই ভাবে এই ক্ষেত্রে যেরকম আমরা বলের ঘাত পড়েছি ওই রকম এই ক্ষেত্রে এই যে L = I ওমেগা আমরা লিখছি, এইখান থেকে আমরা কিন্তু এই কৌণিক ভরবেগ সেখান থেকেও কিন্তু ভাগ বের করতে পারি। ওই জন্য তোমাদের বইগুলোতেও থাকে, এখানে একটু মাথায় রাখবে যে টর্ক ইনটু টি, মানে এই যে টাউ ইনটু টি। তো টাউ ইনটু টি মানে কত হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। অর্থাৎ যদি আমরা এরকম বলি এইটা কি করে আসছে, এটা আমরা থিওরিতে আলোচনা হয়েছে, এই এর সাহায্যে আসছে আই আলফা, আবার আলফা ইকুয়াল হচ্ছে এইটা। তো এইখান থেকে আমরা বের করতে পারি যে টাউ টি, টাউ ইনটু টি ইকুয়াল টু I ওমেগা টি মাইনাস I ওমেগা 1। তো এখান থেকে বুঝতে পারছি এটা কৌণিক ঘাত কনসেপ্টটা চলে আসছে। এর ছাড়া যেটা আমাদের মাথায় রাখতে হয়, কৃতকার্য বের করব n বার পূর্ণ আবর্তনের জন্য, তখন কি করতে হবে না w সমান কি করতে হবে, n বার একবার পূর্ণ আবর্তন হলে 2 পাই হয় একটা ফুল সার্কেল, n বার যেহেতু তার 2 পাই n ইনটু যে পরিমাণ টর্ক প্রযুক্ত হয়েছে, তাহলে টাউ ইনটু 2 পাই n। বলতে পারবো এটা একটা সেই কৌণিক সরণের মতো হয়ে যাচ্ছে, টাউ ইনটু থিটা। যেরকম f ইনটু r হয় রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে টাউ ইনটু থিটা হয়। তাহলে এটা মাথায় রাখবে। এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা বলি, যে যেরকম আমাদের রৈখিক গতিশক্তি ছিল হাফ mv স্কয়ার, সেটা তো আমাদের অবভিয়াসলি কাজে লাগে। এইটা থেকে যখন কেউ আবর্ত গতিতে রয়েছে তো তার ক্ষেত্রে গতিশক্তিটা হবে হাফ I ওমেগা স্কয়ার। যখন একটা চাকা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তার মধ্যে এই রৈখিক গতিশক্তিও থাকবে আর আবর্ত গতিশক্তিও থাকবে, অর্থাৎ মোট শক্তি তার ক্ষেত্রে কিন্তু দাঁড়াবে এইটা। তো এটা মাথায় রাখতে হবে যে হাফ mv স্কয়ার প্লাস I ওমেগা স্কয়ার। তো এইটাকে আমরা মাথায় রাখবো, I কে আবার m কে স্কয়ার দিয়ে রিপ্লেস করব। আবার আমরা জানি ওমেগা ইকুয়াল টু v বাই r, তো সেখান থেকে ওমেগার মান বসিয়ে কমন নিয়ে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি, একটা ভেতরে এরকম করে সাজিয়ে নিতে পারি, বাইরে হাফ mv স্কয়ার কমন নিয়ে। তো এরকম বিভিন্ন অঙ্কগুলো থাকে, আমরা যখন এমসিকিউ এবং সেকন্ড সেক্টর অঙ্ক করব তখন সবগুলো তোমরা দেখতে পাবে। এই ছাড়া যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা মনে করে দেখো তোমরা, যেটা আমি তোমার পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 385 পেজে একটা নীলের চোঙের গায়ে জড়ানো সুতো দিয়ে একটা ঝোলানো বস্তু ছিল, মানে একটা ভর ছিল। তো তার ক্ষেত্রে আমরা এরকম পেয়েছিলাম তার ত্বরণ g বাই 1 প্লাস ক্যাপিটাল M বাই 2m। ক্যাপিটাল M টা ছিল চোঙের ভর, স্মল m টা ছিল সেই বস্তুর ভর। তাহলে এই রাশিমালাটা তোমাদের মাথায় রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। আবার চোঙের কৌণিক ত্বরণ ছিল, সেটা ছিল g বাই r 1 প্লাস m বাই 2m। তাহলে g বাই r 1 প্লাস m বাই 2m, তাহলে এই রাশিমালাটাও ছিল আলফা, তো এটাও মাথায় রাখবে। আর এটা ছিল সুতোর টান, সেটা কি ছিল না, সেটা ছিল mg বাই 1 প্লাস 2m বাই m, mg বাই 1 প্লাস 2m বাই m। তো এই রাশিমালাটাও আমাদের মিলে যাচ্ছে দেখো। তাহলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল নততল বরাবর বস্তু গড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কেমন হবে না, সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা মনে করে দেখো এরকম ছিল, নততল বরাবর বস্তু গড়িয়ে পড়ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ এরকম ছিল এক্সপ্রেশন, মনে করে দেখো যদি m ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমরা অবশ্য ক্যাপিটাল R বলেছিলাম, তাহলে পেজ নাম্বার 386 তে রয়েছে এটা ক্যাপিটাল R ধরা হয়েছিল। তাহলে 1 প্লাস I বাই m r স্কয়ার, এখানে g sin থিটা ছিল। তো এটা ছিল a এর এক্সপ্রেশন। তোমরা চাইলে v টাও বের করে দিতে পারো, শুধুমাত্র সেখানে 2 টা আসবে। তাহলে কেন না এই সূত্র লাগিয়ে আমরা বের করে নেব, তাহলে এখান থেকে বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে যেটা লাস্ট ভিডিওতে মনে করে দেখবে, 9 ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখানে দেখবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের ফর্মুলাগুলো বলছি। তো এই ফর্মুলাগুলো মোটামুটি আমাদের মাথায় রাখলে আমরা কিন্তু
যতগুলো এখানে রয়েছে যে ফর্মুলাগুলো আমাদের মাথায় রেখে অঙ্ক করতে হয়, এই ফর্মুলাগুলো হলে কিন্তু আমাদের মোটামুটি অ্যানুয়াল এক্সামিনেশন ইভেন এন্ট্রান্সেও অনেকটাই হেল্প হয়ে যাবে। তোমরা নিজেরা খাতায় প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম যা যা ফর্মুলা দেখছো, কিছু বেসিক কনসেপ্ট গুলো, কিছু ফান্ডামেন্টাল ডেফিনেশন গুলো, কিছু ফান্ডামেন্টাল ধারণাগুলো, সেগুলো লিস্ট আউট করে খাতায় রাখবে। তাহলে কি হবে, তোমাদের পরীক্ষার জন্য ইভেন অঙ্ক করার সময় তোমাদের খুব কিন্তু হেল্পফুল হবে। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ কিছু নিয়ে আলোচনা করব নেক্সট দুটো ভিডিওতে, যেহেতু অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ চ্যাপ্টারে রয়েছে। তো দুটো ভিডিওর মাধ্যমে আমরা সেটা আলোচনা করব, তারপরে সেট 1 সেট 2 অঙ্ক নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।